প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার এখনকার সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করব প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বিষয় কোড 27075 এই বিষয়ের সিলেবাসের ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4-এর 4.8 এই টপিকস উপরে, যেখানে আলোচনা করতে হবে ডিটারমাইন দি স্ট্যান্ডার্ড টাইম ফর এ জব উইথ দি হেল্প অফ স্টপওয়াচ মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃত অর্থে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে আমরা একটি জবকে সাকসেসফুলি সম্পাদন করতে চাই। সেই জবটি সম্পাদন করার ক্ষেত্রে যত রকমের অপারেশন থাকতে পারে, প্রসেস থাকতে পারে, সবগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমরা সেটি সম্পন্ন করার জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড সময় কতটুকু প্রয়োজন এটি নির্ধারণ করতে চাই। কোন পদ্ধতিতে? স্টপ ওয়াচ ব্যবহার করে ওই আদর্শ সময়টি ওই জবের ক্ষেত্রে আমরা নির্ধারণ করতে চাই। তাই আলোচ্য বিষয় হচ্ছে যে যে কোনো একটি জব সম্পাদনের জন্য আদর্শ সময় নির্ধারণ করার ক্ষেত্রে স্টপ ওয়াচ পদ্ধতিটি ব্যবহার করো। অর্থাৎ স্টপ ওয়াচ পদ্ধতি ব্যবহার করে একটি জব সম্পাদনের ক্ষেত্রে আদর্শ সময় বের করো বা হিসাব করো। এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার জায়গাটি। শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা শুরুতেই আমাদের কয়েকটি ধাপে আমাদের কাজগুলোকে, করণীয়গুলোকে বিভক্ত করে নিতে হবে। যেমন প্রথমেই হচ্ছে আমরা যে জবটির সম্পাদনের জন্য স্ট্যান্ডার্ড টাইম হিসাব করতে চাই সেই জবটিকে গ্রহণ করতে হবে। জবটির সকল অংশ, সকল ক্ষেত্র ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং নোট নিতে হবে। কোন কোন অপারেশন, কোন কোন প্রসেস এখানে ব্যবহৃত হবে বা প্রয়োজন হবে, কোনটার পরে কোনটা পড়বে, ইত্যাদি ইত্যাদি সকল কিছু আমাদেরকে পর্যবেক্ষণে বা বিবেচনায় নিতে হবে। ঠিক তার পরের কাজটাই হচ্ছে সেই অপারেশন সমূহ, প্রসেস সমূহকে ছোট ছোট অংশে বিভাজন করে নিতে হবে, কিন্তু প্রত্যেকটি অংশই হচ্ছে পৃথক পৃথক, কিন্তু সম্ভব মতো ক্ষুদ্র ক্ষুদ্র। কারণটা কি? কারণটা হচ্ছে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসেসের, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজনীয় কাজের জন্য প্রয়োজনীয় সময়টুকুকে আমরা খুব সহজে নির্ধারণ করতে পারি বা গ্রহণ করতে পারি বা নির্বাচন করতে পারি ওই সেই স্টপওয়াচ ব্যবহার করে। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, যে অংশগুলো প্রকৃত অর্থেই ঘটবে কাজের ক্ষেত্রে, জবটি সম্পাদনের ক্ষেত্রে, সেগুলো বিবেচনা নিতে হবে এবং পৃথক পৃথক ভাবে তাদের নামকরণ করে করে আলাদা একটি কাগজে সব নোট নিতে হবে। এটি হচ্ছে প্রিপারেশনের অংশ। তারপরেই আমরা চলে যাব অবজারভেশন টাইপের আরেকটি অংশ। সেই অংশে কাজটি হবে এরকম বা করণীয় হবে এরকম যে প্রত্যেকটি পৃথক পৃথক যে অংশসমূহ আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অবশ্যই নির্বাচন করলাম কাজ সম্পাদনের জন্য ধারাবাহিকভাবে, সে প্রত্যেকটির ক্ষেত্রে ওই অংশটুকু সম্পাদনের জন্য কতটুকু সময় প্রয়োজন হয় সেটা স্টপওয়াচ ব্যবহার করে আমরা গ্রহণ করব এবং সেই গৃহীত সময়টি যাতে যথাযথ হয়, সূক্ষ্ম বা সুচারুরূপে গ্রহণ করতে পারি বা সম্পন্ন করতে পারি, সেজন্য একটি অংশের কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময়টাকে আমরা দরকার হলে, প্রয়োজন হলে, এবং নিতেই হয় তাই,
অনেকবার নেব, নিয়ে তারপরে একটি গড় বের করে সেই সময়টাকে আমরা বিবেচ্য হিসেবে সর্বশেষে ওই অংশের জন্য গ্রহণ করব। এবং এই যে সময়সমূহ আমরা পাচ্ছি, এটি আলাদা একটি কাগজে একটু আগে যেটা বলছিলাম নির্দিষ্ট অংশের জন্য প্রয়োজনীয় সময়সমূহ আমরা সব লিপিবদ্ধ করব। এটি হচ্ছে দ্বিতীয় ফেজ বা দ্বিতীয় স্টেপ অবজারভেশন হিসাবে আমরা এই কাজগুলো করতে হবে বা করা উচিত। এর পরের ধাপটাই হচ্ছে সেই অবজারভেটেড টাইম, পর্যবেক্ষণকৃত সময়সমূহকে আমরা সবগুলো যোগ করব, যোগ করে আমরা একটা মোট সময় বের করব। প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র করণীয় ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সম্পাদনের জন্য যে গড় সময় আমরা লিপিবদ্ধ করেছি সেগুলোকে সব আমরা যোগ করে নিব। এই যে যোগফলটা পাওয়া যাবে সেই যোগফলটার ক্ষেত্রে আমরা চট করেই এক্ষুনি বলে দিতে পারবো না এটাই হচ্ছে ওই জবটি সম্পাদনের জন্য আদর্শ প্রয়োজনীয় সময় বা প্রয়োজনীয় ব্যয়িত সময়। এক্ষেত্রে বিবেচনা করতে হবে এই যে সময়টুকু আমরা বের করতে পারলাম স্টপওয়াচ কে ব্যবহার করে যে জবটি সম্পাদনের জন্য এতটুকু সময় প্রয়োজন, সেই ক্ষেত্রে ছোট্ট দুটো ধাপকে আমাদের বিবেচনা নিতে হবে। একটা হচ্ছে যে ওয়ার্কাররা এই কাজটি সম্পাদন করলো, কোন কাজটি? স্টপওয়াচের মাধ্যমে যে সময় নির্ধারণ, তাদের একটা পারফরমেন্সের বিষয় থাকবে। সেই পারফরমেন্সটি আদর্শ একটি মানকে যদি আমরা মাথায় রাখি, কল্পনা করি, বিবেচনায় রাখি, তার সাপেক্ষে নিশ্চিতভাবেই কিছু কম থাকবেই এবং থাকাটা খুবই স্বাভাবিক। এই যে একটি বিষয় আদর্শ বিবেচ্য যে দক্ষতা, তার সাপেক্ষে যে ঘাটতি, এই বিষয়টাকে আমরা এরকম বলে নিতে পারি, মনে করতে পারি এবং করা হয় পারফরমেন্স রেটিং। আমরা পারফরমেন্সটাকে ওয়ার্কার্সদের পারফরমেন্সটাকে দক্ষতাটাকে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় ধরে নিব। মনে করা যাক যে আমাদের এই যে ওয়ার্কাররা এই যে সময়টা নির্ধারণ করার জন্য বের করার জন্য যারা কাজ করলো, তাদের এই টাইম কিপিং এর পারফরমেন্স হচ্ছে প্রায় 98%, প্রায় 80%, প্রায় 90%, প্রায় 95%। অর্থাৎ তারা 95% সাকসেসফুলি এটি করতে পেরেছে, আর 5% স্ট্যান্ডার্ড যে ম্যানার, স্ট্যান্ডার্ড যে একটি ব্যবস্থা, তার থেকে ঘাটতি আছে। সেই হিসাবে আমরা একটু আগেই যেটা বলছিলাম যে অবজারভেটিভ টাইম যেটা আমাদের হলো যোগফল, সেই যোগফলকে এটি প্রভাবিত করবে। অর্থাৎ আমি যদি কোনো একটি জবের সম্পাদনের জন্য সময় এরকম অবজার্ভ টাইম যদি পাই 10 মিনিট, এবং যদি এমন হয় যে রেট অফ পারফরমেন্স অফ ওয়ার্কার এভারেজ পারফরমেন্স 90%, তাহলে নিশ্চিতভাবেই ওই 10 মিনিটকে ওই 90% প্রভাবিত করবে এবং তখন আমরা মনে করব যে এই কাজটি সম্পাদন করার জন্য এই জবটি সম্পাদন করার জন্য 10 মিনিট না, 9 মিনিট প্রয়োজন হবে। বিকজ ওয়ার্কাররা যারা টাইম কিপিং করেছে তাদের 10% ঘাটতি আছে। সো টাইমটি 10 মিনিট না হয় হবে তখন 9 মিনিট। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা খানিকটা বুঝতে পারছি। এই যে 9 মিনিট সময়টা আমি বের করলাম, এইটাকে তখন বলা হবে ওই জবের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, এবং সেই সময়টাকে তখন বলা হবে স্ট্যান্ডার্ড টাইম না, বলা হবে নরমাল টাইম। স্বাভাবিকভাবে ওই জবটি সম্পাদনের জন্য আপাতত ধরে নেওয়া যাক যে 9 মিনিট সময় ব্যয়িত হবে বা 9 মিনিট সময় প্রয়োজন হবে। কিন্তু আমরা তো প্রথম থেকেই আলোচনা শুরু করেছি এবং আমাদের করণীয় হচ্ছে সেটা যে আদর্শ সময় কতটুকু প্রয়োজন সেটা বের করা। এই ক্ষেত্রে আরেকটি ধারণা এখানে যুক্ত করতে হবে।
সেটা হচ্ছে নরমাল টাইম যেটা হলো সেইটাই আমরা মনে করতে পারি সকল জায়গায় স্বাভাবিক। কিন্তু কখনো, কখনো অস্বাভাবিক রকমের তো বিষয়গুলো থাকতেই পারে এবং বিবেচনা নেওয়া উচিত কাজের ক্ষেত্রে। সেইজন্য আদর্শ সময়টির হিসাবের জন্য ইন্ডাস্ট্রিতে এই পদ্ধতিটি গ্রহণ করা হয় যে ওর সঙ্গে নরমাল টাইমের সঙ্গে একটি অ্যালাউন্স যোগ করে দিতে হবে। সেই অ্যালাউন্সটিকে নিয়ে যে টাইমটি হবে সেই টাইমটিকে বলা হবে ওই জব সম্পাদনের ক্ষেত্রে আদর্শ সময় বা স্ট্যান্ডার্ড টাইম। কখনো কখনো তার থেকে একটু কম লাগতেও পারে, কখনো কখনো তার থেকে একটু বেশি লাগতেও পারে। স্বাভাবিক অ্যালাউন্স যা ধরা হয় তার থেকে আর বেশি দরকার পড়ে না। সেই জন্য স্ট্যান্ডার্ড টাইম কোনো জব সম্পাদনের ক্ষেত্রে স্টপ ওয়াচ মেথডে যখন নির্ণয় করার চেষ্টা করা হয় তখন নরমাল টাইম যেটা থাকে তার সঙ্গে একটি কাঙ্ক্ষিত যুক্তিসঙ্গত অ্যালাউন্স টাইম যোগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। সেই হিসাবে একটা অ্যালাউন্স টাইম নির্ধারণ করাও হচ্ছে পরের আরেকটি ধাপ। নরমাল টাইম বের করা, হিসাব করা একটি ধাপ এবং তার পরের ধাপটা হচ্ছে এই কাজের ক্ষেত্রে পার্সোনাল পারফরম্যান্স, ফেটিগ, ডিলে নানাবিধ ক্ষেত্র বিবেচনা করে নানাবিধ বিষয় যা যুক্ত হবে একজন ওয়ার্কার কাজ করার ক্ষেত্রে সকল কিছুকে মাথায় রেখে একটি ছোট্ট পরিমাণ সময়কে অ্যালাউন্স হিসেবে ধরে নিতে হবে এবং বিবেচনা করতে হয় বা করা হয়। এই যে অ্যালাউন্সটি আমরা ধরবো সেটির সঙ্গে একটু আগে যেরকম বলছিলাম নরমাল টাইমটা যখন আমরা যোগ করব তখনই হয়ে যাবে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। মনে করা যাক এখন আমরা যদি এরকম মনে করি, খানিকটা আগে যেমন উদাহরণ বলছিলাম যে আমরা অবজার্ভ টাইম পাইলাম হচ্ছে 10 মিনিট, নরমাল টাইম পারফরমেন্স রেটিং বা রেট অফ পারফরমেন্স বিবেচনা করে আমরা পাইলাম হচ্ছে 9 মিনিট। তাহলে অ্যালাউন্স আমরা কত ধরবো আর স্ট্যান্ডার্ড টাইমই বা কত হবে? আমরা যদি মনে করি অ্যালাউন্স টাইম হচ্ছে নরমাল টাইমের 10%, নরমাল টাইমের 10%। আবারও বলি অ্যালাউন্স, আমি এমনি আমার মতো করে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে নরমাল টাইম যা হবে তার 10% সময় নানাবিধ কারণে ব্যয় হতে পারে বা সংরক্ষিত থাকা উচিত বা রাখা উচিত। অ্যালাউন্স টাইম হচ্ছে নরমাল টাইমের 10%। তাহলে এবার স্ট্যান্ডার্ড টাইমটা কি হবে? স্ট্যান্ডার্ড টাইমটা হবে হচ্ছে নরমাল টাইম যোগ নরমাল টাইমের 10% সময়টা, এই দুটো যোগ করলে যেটা হবে স্ট্যান্ডার্ড টাইম। তাহলে আমরা যে উদাহরণটি একটু আগে বলছিলাম 10 মিনিট এবং শেষে 9 মিনিট, সেই ক্ষেত্রে ঘটনাটা কি দাঁড়াবে? 9 মিনিটের 10% হচ্ছে 0.9। তাহলে আমাদের যে উদাহরণটি নিয়ে আমি বাহ্যত কথা বলতে চাই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম হবে উল্লেখকৃত জবের ক্ষেত্রে 9.9 মিনিট। আশা করি আমরা বুঝতে পেরেছি স্ট্যান্ডার্ড টাইম কি করে আমরা বের করব। শেষের দিকে একটু ক্যালকুলেশন এবং প্রথম দিকে সবটাই হচ্ছে কতগুলো ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা স্টপওয়াচ পদ্ধতিতে একটি জব সম্পাদনের ক্ষেত্রে যে আদর্শ সময় কিভাবে বের করা উচিত বা কিভাবে বের করতে হয় সেই বিষয়টি সম্পর্কে খানিকটা ধারণা আমরা রপ্ত করতে পেরেছি। আমার অনুরোধ থাকবে তোমরা এটি বারবার শুনবে, বোঝার চেষ্টা করবে এবং টেক্সট পড়বে। তাহলে তোমাদের এই বক্তব্যগুলোর মাধ্যমে যে ধারণাটা হতে যাচ্ছে সেটি আরো বাস্তবসম্মত হবে এবং যে কোনো একটি বা দুটি উদাহরণ নিজে নিজে তৈরি করে সৃষ্টি করে বা টেক্সটে যদি পাওয়া যায় সেখান থেকে নিয়ে একটু বিশ্লেষণ করবে এবং প্রয়োগ করবে। তাহলে তুমি নিজে নিজেই একটি নরমাল টাইম, একটি অবজার্ভ টাইম, একটি নরমাল টাইম, একটি স্ট্যান্ডার্ড টাইম কোনো একটি নির্দিষ্ট জব সম্পাদনের ক্ষেত্রে হিসাব করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমি এই বলে আমার এখনকার সেশন শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।